একটা সম্প্রদায় যারা বারবার অতীতে এবং বর্তমানে সংবাদের শিরোনামে চলে আসে বা এসেছে, সেই সম্প্রদায় হলো বিষ্ণয় সম্প্রদায়। লরেন্স বিষ্ণয় সেই সম্প্রদায়েরই প্রতিনিধিত্ব করেন। লরেন্স বিষ্ণয় এবং সলমান খানের দ্বন্দ্বের কথা আমরা সকলেই জানি। লরেন্স বিষ্ণয় হলো বিষ্ণয় সম্প্রদায়ের মানুষ। বিষ্ণয় সম্প্রদায় যাদের কাছে প্রাণী হত্যা একেবারেই নিষিদ্ধ। অভিযোগ, সলমান খান কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে অভিযুক্ত। অভিনেতা সলমান খান কৃষ্ণসার 2 হরিণের হত্যার দায়ের অভিযুক্ত। সেই হরিণ হত্যার কারণেই সলমান খান বিষ্ণয় সম্প্রদায়ের কাছে শত্রুতে পরিণত হয়েছে। এমনকি লরেন্স বিষ্ণয় সলমান খানকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন। শুধু সলমান খানকে হত্যার হুমকির কারণেই লরেন্স বিষ্ণয় সংবাদের শিরোনামে এসছে তা নয়। লরেন্স বিষ্ণয় বর্তমানে জেলে বসেই বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, যা আপনাদের সকলেরই জানা। এমনও অভিযোগ শোনা যাচ্ছে তিনি এক খালিস্তানি জঙ্গিকেও নাকি হত্যা করিয়েছেন, যদিও সবই অভিযোগ। আজকে সলমান খান বা লরেন্স বিষ্ণয় এই সম্পর্কে আমার ভিডিও নয়। আজকে বলবো বিষ্ণয় সম্প্রদায়ের সেই মহানুভবতার কথা, যে সম্প্রদায় বছরের পর বছর ধরে প্রকৃতিপ্রেমী, প্রকৃতির সেবা করে চলেছেন এবং প্রকৃতিকে রক্ষা করে চলেছেন। সেই সম্প্রদায়েরই গৌরবান্বিত কাহিনীর কথা আজকে তুলে ধরব আমার এই ভিডিওতে। প্রকৃতিপ্রেমী এই বিষ্ণয় সম্প্রদায় 500 বছর আগে থেকেই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কাজ করে চলে আসছে। শুধু তাই নয়, তারা গৃহস্থ জীবন এবং সুস্বাস্থ্যের অভ্যাসের অনুশীলন করে আসছে সেই সুদীর্ঘ কাল থেকেই। সেই প্রসঙ্গেই আজকে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাজস্থানের পশ্চিমাঞ্চল অর্থাৎ থর মরুভূমি, হরিয়ানা, পাঞ্জাব এবং গুজরাটের বেশ কিছু অঞ্চল জুড়ে এই বিষ্ণয় সম্প্রদায়ের বাস। সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 6 লক্ষ বিষ্ণয় সম্প্রদায়ের মানুষ আছে। এখন জানব বিষ্ণয় সম্প্রদায় আসলে কারা। বিষ্ণয় সম্প্রদায় হলো হিন্দু ধর্মের একটি শাখা। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন গুরু জাম্বেশ্বরজি। গুরু জাম্বেশ্বরজির 29টি নীতি যারা অনুসরণ করেন তাদেরকে বিষ্ণয় বলা হয়। 29 অর্থাৎ 20 যুক্ত 9 অর্থাৎ 20 যুক্ত 9 অর্থাৎ বিষ্ণয়। গুরু জাম্বেশ্বরজির নির্দেশিত 29টি নীতি অনুসরণ করেন তাদেরকেই বিষ্ণয় বলা হয়। এবার বলবো গুরু জাম্বেশ্বরজির কথা। গুরু জাম্বেশ্বরজি 1451 সালে রাজস্থানে জন্মগ্রহণ করেন। তার জীবনের প্রথম 27 বছর কেটেছিল গোপালক হিসাবে। এইভাবে তিনি প্রকৃতির মাঝে থাকতে থাকতে একসময় প্রকৃতি প্রেমিক হয়েছিলেন। 1485 সালে দীর্ঘ অনাবৃষ্টির কারণে রাজস্থানে খরা দেখা দেয়। গুরু জাম্বেশ্বরজি অনুধাবন করলেন খরার কারণ হলো মূলত গাছ কাটা। ওই অঞ্চলে অর্থাৎ রুক্ষ এবং শুষ্ক অঞ্চলে খেজুরি নামক এক ধরনের গাছ জন্মায়, যে গাছটি শুষ্ক এবং তাপীয় আবহাওয়ায় খুব ভালোভাবে জন্মায় এবং বেড়ে উঠতে পারে। এই খেজুরি গাছ বিষ্ণয় সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। খেজুরি গাছের আরও গুরুত্ব রয়েছে, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। গুরু জাম্বেশ্বরজি মনে করেছিলেন রাজস্থানের শুষ্ক অঞ্চলে বাস করতে গেলে প্রকৃতিকে আগে রক্ষা করতে হবে। প্রকৃতিকে রক্ষা না করতে পারলে এই অঞ্চল ক্রমশ আরও মরুভূমিতে পরিণত হবে। তাই তিনি তাঁর অনুসারীদের গাছ কাটা বা বনভূমি ধ্বংস করা থেকে বিরত করেন। শুধু তাই নয়, তিনি গাছ কাটা, প্রাণী হত্যা নিষিদ্ধ করেন এবং তিনি
29টি যে নীতি দিয়েছিলেন তার মধ্যে বেশিরভাগই ছিল পরিবেশ সংক্রান্ত, অর্থাৎ পরিবেশ সুরক্ষার ব্যাপারে, আর বেশ কিছু ছিল গৃহস্থ জীবনের ব্যাপারে, আর কিছু ছিল সুস্বাস্থ্য অভ্যাসের অনুশীলনের ব্যাপারে। এবং তিনি তার 29টি নীতির মধ্যেও ছিল ঈশ্বর সাধনা এবং মন্দিরে যাওয়ার ব্যাপার। গুরু জাম্বেশ্বরজির নির্দেশিত এই 29টি নীতি বিষ্ণয় সম্প্রদায়ের মানুষরা অক্ষরে অক্ষরে পালন করেন। তাই তাদের কাছে গাছ কাটা নিষিদ্ধ, প্রাণী হত্যা নিষিদ্ধ, এমনকি তারা প্রাণীদের প্রতিপালন এবং যত্নের ব্যবস্থা করেন। তাদের কাছে হরিণ শাবকেরা মাতৃস্নেহের মতো আদর পায়। এই কারণেই হরিণ হত্যার জন্য সলমান খান তাদের সম্প্রদায়ের কাছে শত্রু হয়ে আছেন। এই গভীর প্রকৃতি প্রেমের জন্য বিষ্ণয় সম্প্রদায় আরেকবার সংবাদের শিরোনামে এসেছিল। 1737 সালে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। 1737 সালে যোধপুরের রাজা অভয় সিং তার নতুন প্রাসাদ নির্মাণ করার জন্য কিছু খেজুরি গাছের প্রয়োজন অনুভব করেন এবং তিনি জানতে পারেন রাজস্থানের খেজুরালি নামক গ্রামের সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে খেজুরি গাছ আছে। তিনি তার কর্মচারীদের এবং সৈন্যদের নির্দেশ দেন সেইখান থেকে খেজুরি গাছ সংগ্রহ করে আনতে, কারণ খেজুরি গাছ দিয়ে খুব ভালো আসবাবপত্র তৈরি করা যায়। তার নির্দেশ অনুসারে মহারাজের কর্মচারীরা এবং সৈনিকরা খেজুরালি গ্রামে আসে সেই খেজুরি গাছ কাটার জন্য। যেহেতু আগেই বলেছি খেজুরি গাছ হচ্ছে বিষ্ণয় সম্প্রদায়ের কাছে এক পবিত্র গাছ। এই গাছের ফল ওই সম্প্রদায়ের মানুষেরা সবজি হিসেবে ব্যবহার করে। এই গাছের ছাল ঔষধ হিসেবে ব্যবহার করে এবং এই গাছের পাতা গবাদি পশুরা খাদ্য হিসেবে খায়। এছাড়াও এই গাছ রাজস্থানের মতো শুষ্ক মরুভূমি অঞ্চলে খুব ভালোভাবে বড় হয় এবং বেড়ে ওঠে। এই কারণে বিষ্ণয় সম্প্রদায়ের কাছে খেজুরি গাছ হচ্ছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। খেজুরি গাছের ধর্মীয় গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব এবং প্রাকৃতিক গুরুত্বের কারণে সেই অঞ্চলের মানুষেরা এই গাছ কাটার প্রতিবাদ শুরু করে। অমৃতা দেবী নামক এক বিষ্ণয় সম্প্রদায়ের মহিলা এই গাছ কাটার বিরুদ্ধে সোচ্চার হন। তিনি গাছকে জড়িয়ে ধরেন এবং বলেন আগে তাকে কাটতে হবে এবং তারপরে গাছকে কাটতে হবে। এই দেখাদেখি তার 3 মেয়ে তার পাশে এসে দাঁড়ায়। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, সংলগ্ন সমস্ত এলাকা থেকে বিষ্ণয় সম্প্রদায়ের মানুষ আসে এবং প্রত্যেকে এক একটা গাছকে জড়িয়ে ধরে এবং বলে আগে তাদেরকে হত্যা করতে হবে এবং তারপরে গাছকে কাটতে হবে। এই সময় তারা স্লোগান দেন কাটা মাথা কাটা গাছের চেয়েও সস্তা। অমৃতা দেবীর এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মানুষ সমবেত হয় গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করতে। কিন্তু যোধপুরের রাজা অভয় সিংয়ের নির্দেশ খেজুরি গাছ কেটে নিয়ে যেতে হবে প্রাসাদ নির্মাণের জন্য। তাই তারা তাদের বাধা সত্ত্বেও তাদেরকে হত্যা করে গাছ কাটতে উদ্যত হয়। এর ফলে ওই সময় অমৃতা দেবী ও তার 3 মেয়ে সহ 363 জন প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনা যখন মহারাজার কানে যায় তখন তিনি তাদের কাছে এসে ক্ষমা চান এবং গাছ কাটা বন্ধ করেন। ততক্ষণে 363 জন মানুষের প্রাণ চলে গিয়েছে। এই ঘটনা পরিবেশ আন্দোলনের উপর এক গভীর প্রভাব পড়ে। পরবর্তীকালে এই ঘটনা বিভিন্ন আন্দোলনের পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়। যখনই কোনো জায়গায় বনভূমি ধ্বংস বা বৃক্ষচ্ছেদনের ঘটনা ঘটেছে তখনই তারা গাছকে জড়িয়ে ধরে গাছকে বাঁচানোর অঙ্গীকার নিয়েছে। আর এই গাছকে বাঁচানোর অঙ্গীকার থেকেই জন্ম নিয়েছে চিপকো আন্দোলন, যা ভারতবর্ষের বনভূমি রক্ষার
এক বিশেষ আন্দোলন। বনভূমি রক্ষা এবং পরিবেশ সুরক্ষার প্রসঙ্গে অমৃতা দেবীর অবদান স্মরণীয় করার জন্য ভারত সরকার চালু করেন অমৃতা দেবী বিষ্ণয় বন্যপ্রাণী সুরক্ষা পুরস্কার। আর রাজস্থান সরকার চালু করেন অমৃতা দেবী বিষ্ণয় স্মৃতি পর্যাবরণ পুরস্কার। বর্তমানে পরিবেশ সুরক্ষার ব্যাপারে পরিবেশবিদরা এবং সারা বিশ্ব চিন্তিত। পরিবেশকে সুরক্ষার ব্যাপারে পৃথিবীতে বিভিন্ন ধরনের সম্মেলন হয়েছে, বিভিন্ন ধরনের আইন প্রণয়ন হয়েছে। সেই সম্মেলনগুলি হলো বিশ্ব বসুন্ধরা সম্মেলন, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়ল প্রোটোকল, রামসার সম্মেলন। কিন্তু এই সম্মেলনে গৃহীত পদক্ষেপগুলো পরিবেশ সুরক্ষার ব্যাপারে হলেও মানুষ কিন্তু তেমন সচেতন হয়নি সারা বিশ্বে। তাই দেখা যায় বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস প্রভাবের মতো বিভিন্ন ধরনের খারাপ প্রভাব যা পৃথিবীর আবহাওয়াকে কলুষিত করছে। বিশ্ব উষ্ণায়নের জেরে আমরা জেরবার। বিশ্ব উষ্ণায়নের মূল কারণ হলো বৃক্ষচ্ছেদন। তাই বনভূমিকে রক্ষা না করতে পারলে পৃথিবীকে রক্ষা করা যাবে না। এই কথাটা আজকে আমরা বুঝতে পারছি, কিন্তু আজ থেকে 500 বছর আগে বিষ্ণয় সম্প্রদায়ের মানুষ তথা বিষ্ণয় সম্প্রদায়ের প্রবক্তা গুরু জাম্বেশ্বরজি বুঝেছিলেন এবং তিনি তার 29টি নীতির মধ্যে 5-6টা নীতি ছিল পরিবেশকে সুরক্ষার ব্যাপারে। সেই নীতিগুলি অনুসরণ করে আছে বিষ্ণয় সম্প্রদায়ের মানুষেরা। বিষ্ণয় সম্প্রদায়ের উত্তরাধিকার হলেন লরেন্স বিষ্ণয়, যিনিও পরিবেশ সুরক্ষার ব্যাপারে গভীরভাবে সচেতন। 2টি কালো হরিণ হত্যার অভিযোগে অভিযুক্ত সলমান খানকে তাই তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছেন হত্যা করার ব্যাপারে। তবুও তিনি বলেছেন যদি সলমান খান তাদের মন্দিরে গিয়ে ক্ষমা চান তাহলে তিনি এই ব্যাপারটা থেমে যাবেন। কিন্তু কি ঘটবে লরেন্স বিষ্ণয় এবং সলমান খানের দ্বন্দ্বে তা আমরা কেউই জানি না। কিন্তু বিষ্ণয় সম্প্রদায়ের প্রকৃতি প্রেম এবং প্রকৃতিকে রক্ষা করার যে আন্দোলন বারবার সংবাদের শিরোনামে আসে, সেগুলি কিন্তু আমাদের ভেবে দেখার বিষয়। কারণ প্রকৃতিকে না বাঁচাতে পারলে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীকুলকে না বাঁচাতে পারলে জীবন বাঁচবে না, মানুষ বাঁচবে না, পৃথিবী বাঁচবে না। তাই দরকার পরিবেশ সংরক্ষণ, বন্য প্রাণী সংরক্ষণ, জীব বৈচিত্র্যের সংরক্ষণ। আসুন আমরা বিষ্ণয় সম্প্রদায়ের মতোই সকলে অঙ্গীকারবদ্ধ হই পরিবেশকে রক্ষা করার, প্রকৃতিকে রক্ষা করার, নিজেকে রক্ষা করার এবং পৃথিবীকে রক্ষা করার। আজকের ভিডিও এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। নমস্কার।